আজকে সলিড স্টেটের থার্ড ভিডিওতে আমরা জানব প্যাকিং অফ পার্টিকলস, অর্থাৎ কণাগুলোর গঠন। একটা সলিডের ক্ষেত্রে কঠিন পদার্থ কিভাবে সজ্জিত হয়ে আছে, কঠিন পদার্থের কণাগুলো, সেইগুলো আমরা জানব। এবং গঠনের ক্ষেত্রে গঠনেরই একটা অংশ, সেটা হচ্ছে ভয়েডস। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ভয়েডস থেকে প্রচুর কোশ্চিন হয়, সেই চতুস্থলকী এবং অষ্টতলকীয় ফাঁকের এইগুলো থেকে ফাঁকা স্থান, সেইটা জানবো কিভাবে ভয়েডস, কত রকমের ভয়েডস হয়। এবং প্যাকিংয়ের ক্ষেত্রে আমরা যে প্যাকিংটা পড়বো, আমাদের সিলেবাসে আছে টাইপস অফ আয়নিক ক্রিস্টাল, অর্থাৎ আয়নিক ক্রিস্টালগুলো কত রকমভাবে সজ্জিত হয়ে আছে সেইটা আমরা জানবো। এখান থেকে প্রচুর প্রবলেম আসে এবং আসার সম্ভাবনা এবারও বেশি। এই জায়গাটুকু, আজকের ক্লাসটা খুব সিরিয়াস, এটা একটু ভালো করে ক্লাস করতে হবে। প্রথম কথায় আসি, প্যাকিং অফ পার্টিকলস। কেলাস গঠনকারী কণাগুলো এরা কিভাবে সজ্জিত হয়ে আছে এবং সজ্জিত হওয়ার ক্ষেত্রে এরা কি ইচ্ছামতো সজ্জিত হতে পারে না নির্দিষ্ট একটা গঠন আকৃতিতে সজ্জিত হয়। এটা দুই, ওই নির্দিষ্ট গঠন আকৃতিটা কিরকম, কার উপর বিচার করব যে এই গঠন আকৃতিটাই হচ্ছে এই কেলাসের গঠন আকৃতি। বলা হয়েছে যত রকমের সম্ভাব্য গঠন আকৃতি আছে তার মধ্যে সর্বনিম্ন শক্তি সম্পন্ন লোয়েস্ট এনার্জি কম্পাউন্ড ক্রিস্টাল ইজ দ্য মোস্ট স্টেবল আয়নিক ক্রিস্টাল, ইজ দ্য মোস্ট স্টেবল অফ দ্য কম্পাউন্ড। তাহলে লোয়েস্ট এনার্জির আয়নিক কম্পাউন্ডটাই আমরা বিচার করব সেইখানকার মূল গঠন কাঠামো হিসাবে। লোয়েস্ট এনার্জির আয়নিক কম্পাউন্ড সেটা কীরকম করে বিচার করব, দেখব যে যেখানে কেলাসটা বা কঠিন পদার্থটা তৈরি হয়েছে ক্যাটায়ন এবং অ্যানায়নের মাধ্যমে বা আয়নগুলোর সজ্জিত হওয়ার মাধ্যমে, সেইখানে আন্তরাণবিক আকর্ষণ বল যত স্ট্রং এবং বিকর্ষণ বল যত কম, এই দুটোর উপর বিচার করে আমরা তাদের স্টেবিলিটিটা মাপব। আকর্ষণ বল যত বেশি হবে এবং বিকর্ষণ বল যত কম হবে, এইটার উপর ভিত্তি করে তাদের গঠন আকৃতিটা আমরা মাপবো যে এইরকম গঠন আকৃতিতে যায়। এবং ক্লোজ প্যাকিং কথাটা এখানে আছে, পার্টিকলস অফ দ্য প্যাকিং অফ দ্য পার্টিকলস। এর ক্ষেত্রে কখন সর্বোচ্চ স্টেবল কম্পাউন্ড তৈরি করবে, বলা হচ্ছে পার্টিকলসগুলো একে অপরের মধ্যে যত ক্লোজলি অ্যাটাচ হবে, যত কাছাকাছি লেগে থাকবে, এক নম্বর। এবং সেম আয়নগুলো পরস্পর যত দূরে সম্ভব একে অপর থেকে বিকর্ষণ বল যেন কম হয়, যত দূরে সম্ভব সজ্জিত হয়ে লেগে থাকবে, সেইগুলোর ক্ষেত্রে স্টেবল কম্পাউন্ড আমরা পাবো। একটু খেয়াল করি, যেমন ধরে নিলাম যে আমরা একটা ক্যাটায়নের সঙ্গে দুটো অ্যানায়ন লেগে আছে, দুটো অ্যানায়ন আমরা লাগাচ্ছি। তাহলে এর সর্বোচ্চ সম্ভাব্য গঠন আকৃতি কি হতে পারে, এইটা আমরা একটু দেখি। স্ট্রাকচার লিখলাম, এই তিনটা স্ট্রাকচারের মধ্যে কোন স্ট্রাকচারটা স্টেবল স্ট্রাকচার হবে সেইটা আমরা মাপবো, জানবো। এইখানে প্রথম স্ট্রাকচারের ক্ষেত্রে দেখছি প্লাসের সঙ্গে মাইনাস পাশাপাশি লেগে আছে। আমরা জানি বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে, ফলে এখানকার মধ্যে আকর্ষণ বলটা তুলনামূলকভাবে বেশি। এইটার সঙ্গে এইটার আকর্ষণ বল অনেক কম, অনেক দূরে আছে, এবং এইটা মাইনাসটা আবার বাধা দিচ্ছে। আবার এইটার সঙ্গে এইটার খেয়াল করি, বিকর্ষণ বলের পরিমাণটা সেম আধান পাশাপাশি লেগে আছে। আমরা জানি সেম আধান পরস্পর থেকে যত দূরে থাকবে বিকর্ষণ বল তত কম হবে। এখানে বিকর্ষণ বল, রিপালশন ফোর্স, এইটাও অনেক বেশি। তাহলে এইটার ক্ষেত্রে আমরা দেখছি আকর্ষণ বল যেমন আছে, বিকর্ষণ বলটাও অনেক বেশি আছে। বি নম্বর স্ট্রাকচারটাতে দেখি প্লাসের সঙ্গে মাইনাস দুটোই ক্লোজলি অ্যাটাচ আছে, কিন্তু ফলে আকর্ষণ বলটা এখানে বেশি, কিন্তু এইখানে আয়নগুলো সেম আধানগুলো দেখছি তুলনামূলকভাবে কাছাকাছি আছে। কার তুলনায়? এইটার তুলনায়। এখানে দুটো বিপরীত পাশে আছে, বিপরীত পাশে থাকার জন্য পরস্পরের মধ্যে বিকর্ষণ বল সব থেকে কম, এবং ক্যাটায়ন আর অ্যানায়ন ক্লোজলি অ্যাটাচ থাকার জন্য এদের মধ্যে আকর্ষণ বল সর্বাধিক।
তাহলে এখানে আমরা দেখলাম আকর্ষণ বল, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, শর্টে আমরা অ্যাট্রাকশন বলে লিখে আছি, অ্যাট্রাকশন ফোর্স স্ট্রঙ্গার আর রিপালশন বা রিপালসিভ ফোর্স much more weaker. স্থায়ী স্ট্রাকচার আমরা সি পেলাম, যার জন্য আমরা দেখতে পাবো একটা ক্যাটায়নকে ঘিরে যখন দুটো অ্যানায়ন পাবো, এইখানে আমরা স্ট্রেট লাইন সরলরৈখিক স্ট্রাকচার পেয়েছি, আমরা সেখানেও সরলরৈখিক স্ট্রাকচার পাবো। এখন একটা ক্যাটায়নকে ঘিরে এর পরের ধাপে আসছি, তাহলে ক্লোজ প্যাকিং এর কন্ডিশন কি পেলাম? প্যাকিং এর ক্ষেত্রে কন্ডিশনগুলো পেলাম যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলসগুলো, কঠিন গঠনকারী কণাগুলো পরস্পরের মধ্যে ক্লোজলি অ্যাটাচ থাকবে, 1 নম্বর। এবং এদের মধ্যে অ্যাটাচ থাকার জন্য ধরুন ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা হাই হবে আর রিপালসিভ ফোর্সটা উইকার হবে, যেখানে পাবো সেইটা হবে সম্ভাব্য স্ট্রাকচার। নেক্সট পয়েন্ট আমরা আসছি যে একটা ক্যাটায়নের সঙ্গে দুটো অ্যানায়ন আমরা পেলাম, লেগে আছে। এখন যদি অ্যানায়ন সংখ্যা বাড়তো বা কমতো, কখন আমরা একটা ক্যাটায়নের সঙ্গে সর্বোচ্চ 5টা কি 3টা কি 4টা কটা লেগে থাকবে, সেইটা অ্যাকচুয়ালি নির্ভর করছে ক্যাটায়ন এবং অ্যানায়নের আকারের উপর, যেটা আমরা পরবর্তীতে রেডিয়াস রেশিও রুলস হিসাবে পড়ব। এবং এটা গুরুত্বপূর্ণ কোনটা, এই রেডিয়াস রেশিও রুলসের মাধ্যমে দুটো জিনিস, এক আমরা গঠন আকৃতি বর্ণনা করতে পারছি, ক্লাস 11-এ দেখেছি যে ব্যাসার্ধ, ক্যাটায়নের ব্যাসার্ধ মাইনাস অ্যানায়নের ব্যাসার্ধের মান 0.115 বা 152 এর বড় হলে থেকে 0.225 হলে এটা সরলরৈখিক হয়, লিনিয়ার। 225 থেকে, অর্থাৎ এটা থেকে ছোট, কিন্তু এই পর্যন্ত নয়, এইটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু, আর এইটা এরকম, এটা থেকে ছোট, এরকম, এটা থেকে ছোট হলে আমরা তখন এটা সরলরৈখিক বলছিলাম। আবার তারপরের মান দেওয়া আছে 0.225 থেকে বেশি ইকুয়ালস টু, এবং বেশি দিয়ে 0.44 টেট্রাহেড্রাল, তারপরে অক্টাহেড্রাল, এরকম রেঞ্জগুলো আছে, আমরা আলোচনা করব। তো ব্যাসার্ধ অনুপাত সূত্র থেকে আমরা যেমন আকৃতিটা বলতে পারছি সরলরৈখিক হবে না ট্রায়াঙ্গুলার হবে না টেট্রাহেড্রাল হবে না অক্টাহেড্রাল হবে, ঠিক তার সঙ্গে সঙ্গে আরেকটা অংশ জানতে পারবো, সেটা পরবর্তীতে আমরা আলোচনা করব, যে এই কণাগুলো যে সজ্জিত হচ্ছে এর মধ্যে যে ফাঁকা স্থান আছে সেখানে সর্বোচ্চ কত ব্যাসার্ধের ক্যাটায়ন থাকতে পারবে, সেটা আমরা বিচার করবো। এবং এখান থেকে প্রবলেম আসে, আমরা আসছি পরে। এরপরে আমরা প্যাকিং অফ আয়নস বা কঠিন কেলাসাকার যৌগের সজ্জিত হওয়া, সেটা মেনলি 3 ভাগে ভাগ করে আমরা ডিফাইন করব। সেটা হচ্ছে 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল এবং 3 ডাইমেনশনাল। ক্লোজ প্যাকিং ইন 1 ডাইমেনশনাল, ক্লোজ প্যাকিং ইন 2 ডাইমেনশনাল, ক্লোজ প্যাকিং ইন 3 ডাইমেনশনাল। তাহলে আমরা প্যাকিং অফ পার্টিকেলস, প্যাকিং অফ একমাত্রিক কেলাস গঠন, দ্বিমাত্রিক কেলাস গঠন 2 ডাইমেনশনাল আমি লিখলাম, আর একটা হচ্ছে 3 ডাইমেনশনাল, শর্টে 3D 3 ডাইমেনশনাল কেলাস গঠন প্যাকিং। 1 ডাইমেনশনাল কেলাস গঠনটা কি? এখানে বলছে কেলাস গঠনকারী কণাগুলো, এটা যদি এক সরল রৈখিকভাবে বিন্যস্ত থাকে একটা রেখা বরাবর, তার নিচে উপরে নেই এরকম যদি হয়, তখন সেটাকে একমাত্রিক কেলাস বলবো। কেলাস গঠনকারী কণাগুলো, তা কণাগুলোর ক্ষেত্রে আমরা জানি এগুলো সব গোলাকার পার্টিকেলস হিসাবে ধরা হচ্ছে। তো এইরকম ভাবে সজ্জিত হয়ে থাকলে সেটাকে আমরা বলবো 1 ডাইমেনশনাল কেলাস।
দ্বিমাত্রিক কেলাস কোনগুলো? দ্বিমাত্রিক কেলাস বলছে যে কেলাস গঠনকারী কণাগুলো, সমগ্র কণা যদি একটা তলেই সমস্ত অংশগুলো সজ্জিত হয়ে থাকে একটা তলে, তখন সেইগুলোকে 2 ডাইমেনশনাল কেলাস বলবো। যেমন একটা থালার মধ্যে বা একটা পাত্রে এরকমগুলো কণাগুলো পরপর সজ্জিত হয়ে আছে। এইটা আমরা একটু শর্টে ব্যাখ্যা করি, এটা আমাদের সিলেবাসে খুব কম আছে, এইটা নিয়ে বেশি আলোচনা করব। একমাত্রিক কেলাস আলোচনা হয়েছে। 2 ডাইমেনশনাল কেলাসগুলোকে মেনলি দুভাগে সজ্জিত হতে পারে, যার জন্য এটাকে আমরা ছকে দেখাবো। 2 ডাইমেনশনাল কেলাসগুলো দু রকমের হয়। একটা হচ্ছে স্কোয়ার ক্লোজ প্যাকিং বা বর্গাকার ঘন সন্নিবেশ, বর্গাকার ঘন সন্নিবেশ, আর একটা হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। HCP ষড়ভুজাকার ঘন সন্নিবেশ। বর্গাকার ঘন সন্নিবেশটা কি? এখানে বলা হচ্ছে যে কেলাস গঠনকারী কণাগুলো যদি এরকম পরপর পরপর সরলরৈখিকভাবে একটা রেখা বরাবর সজ্জিত হচ্ছে, ঠিক যেইখানে কণাগুলো আছে তার নিচে নিচে আমি লিখছি, এইখানে এইখানে এইভাবে সজ্জিত হয়ে আছে। এইভাবে সজ্জিত হয়ে থাকছে, তখন সেই ধরনের কেলাসগুলোকে আমরা বলবো বর্গাকার ঘন সন্নিবেশ কেলাস। কেন বর্গাকার? কারণ আমরা দেখব একটা পার্টিকেলের সঙ্গে সরাসরি যে কণাগুলো জড়িত হয়ে আছে তার সংখ্যা কত এবং সেটা কিভাবে বিন্যস্ত আছে। আমরা ঠিক এইভাবেও নিতে পারি বর্গাকারটি, বা এইটা ছাড়া আমরা যখন পুরোপুরি কেলাসটার দিকে তাকাবো, একটা এইটা কণার দিকে আমি বলছি, এই কণার সঙ্গে সরাসরি লেগে আছে কোনটা? এইটা, এইটা, এইটা এবং এইটা। এটা ফাঁকা, এটা বাদ। তাহলে এদের গঠনাকৃতিটা আমরা দেখছি, এটা কি বর্গাকার নয়? বর্গাকৃতি, যার জন্য এদের সন্নিবেশটা বলা হয় স্কোয়ার ক্লোজ প্যাকিং। স্কোয়ার ক্লোজ প্যাকিং, বর্গাকার ঘন সন্নিবেশ। হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং কিভাবে পাবো? এইটার ক্ষেত্রে বলছে কেলাস গঠনকারী কণাগুলো যখন সজ্জিত হয়ে থাকছে তখন বলছে এরকম সম্ভাবনাও পাচ্ছি। আমি এর নিচে লিখেছিলাম, কিন্তু এর নিচে না গিয়ে একটু সরে গিয়ে এই ফাঁকা জায়গাটাতে দখল করছে। এরকম ফাঁকা জায়গাগুলোকে দখল করছে। একটু এইটার নিচে এটা চলে এসছে, তাহলে এখানে আমরা আরেকটা দিয়ে দিই, আরেকটা। তাহলে এই জায়গাটাতে আমরা কি দেখতে পাচ্ছি? এর গঠন আকৃতিটা স্কোয়ার ক্লোজ প্যাকিং থেকে একটু আলাদা। ফাঁকা জায়গাগুলোতে কণাগুলো বেশি গেছে। এই পার্টিকেলের সজ্জিত হওয়ার ধরন যদি এ লিখি, তাহলে এরও সজ্জিত হওয়ার ধরন এ একই রকম, এটাও একই রকম। কিন্তু এখানে বলছে এই কণাগুলো যেভাবে সজ্জিত হয়ে আছে সেটা যদি এ লিখি, এটা কিন্তু সরে গিয়ে একটু ফাঁকা জায়গাগুলোতে দখল করেছে, ফলে এইটার সজ্জিত হওয়ার ধরন আমি এ বি লিখবো। আবার এর নিচে এই কণা, এর নিচে এই কণা এরকম আছে, তাহলে এটা এ, অর্থাৎ এর সজ্জিত হওয়ার ধরনটা আমরা পাবো এ বি ধরনের। আর এখানে সজ্জিত হওয়ার ধরনটা আমরা কি পাচ্ছি? এ ধরনের। ঠিক, এটা হেক্সাগোনাল কেন আমরা একটু দেখব। একটা কণাকে, কণার সঙ্গে লেগে আছে এরকম কণার সংখ্যা কত এখানে? এইটা, 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 6টা। চলে শুরু করি। হেক্সাগোনাল, যার জন্য এইরকম সন্নিবেশটাকে আমরা বলি হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। এইখানে আমরা 2-3টা পয়েন্ট মনে রাখবো।
এক, এখানে নাম্বার কোঅর্ডিনেশন নাম্বার কি? কোঅর্ডিনেশন নাম্বারকে বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট পার্টিকেলকে ঘিরে সর্বোচ্চ যতগুলো পার্টিকেল লেগে থাকবে কণাগুলো, সেই দ্বিমাত্রিক কেলাসের ক্ষেত্রে যে দুরকম আমরা একক কোষ পাচ্ছি, বর্গাকৃতি ঘন সন্নিবেশ এবং ষড়ভুজাকার ঘন সন্নিবেশ, সেখানে প্যাকিং দক্ষতা, ভয়েডস, কোঅর্ডিনেশন নাম্বার, বিন্যাস কী ধরনের, এই যে অংশগুলো আমরা হাইলাইট করেছি, এইটুকু খুব গুরুত্বপূর্ণ, এইটুকুকে মনে রাখতে হবে। যেমন কোঅর্ডিনেশন নাম্বার বর্গাকৃতির ক্ষেত্রে 4, ষড়ভুজাকার ক্ষেত্রে 6 এবং বিন্যাস, এই কথাটুকু মনে রাখতে হবে। 6। এখানে আর একটা অংশ আমি বলবো যেটাকে ভয়েডস বলছি আমরা, একটু বলে নিই, পরে ভয়েডস ব্যাপারে পুরোটা আলোচনা করবো। এইটুকু ভয়েড দেখতে কি ট্রায়াঙ্গুলার লাগছে না? ট্রায়াঙ্গুলার ত্রিভুজ আকৃতির ভয়েডস। এরকম যদি জিজ্ঞেস করে যে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এ ভয়েডস এর প্রকৃতি কি, তা আমরা বলবো ট্রায়াঙ্গুলার প্রকৃতি। মনে রাখবো, কারণ আমাদের 3D টাই বেশি করে কোশ্চেন আসবে, 2D থেকে তেমন আসে না। তাও আমি বলে রাখছি, ট্রায়াঙ্গুলার, এখানে ভয়েডসটা আমরা পাবো ট্রায়াঙ্গুলার প্রকৃতি। এইখানে কি ট্রায়াঙ্গুলার পাচ্ছি? না, এইটার ক্ষেত্রে পুরো ভয়েডসটা আলাদা, স্কোয়ার প্ল্যানারের মতো পাচ্ছি, এটাকে কিউবিক প্রকৃতি বলা হচ্ছে। তো আমরা কিউবিক বলবো, খেয়াল রাখিস, কিউবিক প্রকৃতি। তাহলে যাই, এখানে আমরা দ্বিমাত্রিক ক্লোজ প্যাকিংটা পড়লাম। এবার সিম্পল কিউবিক প্যাকিং, একটা আমরা পেলাম হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, এটাকে শর্টে HCP আমরা লিখে রাখছি। আর এটাকে সিম্পল কিউবিক প্যাকিং, এটা হলো SCP বা SCC। SCP। আর এইটা আমরা বলবো কিউবিক ক্লোজ প্যাকিং, এটার আরেকটা নাম ফেস সেন্টার্ড ক্লোজ প্যাকিংও বলা হয়, আমরা সেইটাও লিখে রাখবো। কিউবিক ঘনকাকার ঘন সন্নিবেশ বলা হচ্ছে, কিউবিক ক্লোজ প্যাকিং। যেটাকে আমরা বলছি ঘনকাকার ঘন সন্নিবেশ। ক্লোজ প্যাকিং, এটাকে ফেস সেন্টার ক্লোজ প্যাকিংও বলা হয়, FCC। এবার আসি, সিম্পল কিউবিক ক্লোজ প্যাকিং কোনটা, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং কোনটা, কিউবিক ক্লোজ প্যাকিং কোনটা? সিম্পল কিউবিক প্যাকিং হচ্ছে, ছবিটা আমরা একটু আঁকছি, তার নিচে পুরো ছবিটা আমি দেখাচ্ছি। এইরকম যে কণার নিচে আমরা যেভাবে দেখাচ্ছিলাম পরপর নিচে নিচে এ টাইপের, এরকম লেগে আছে কণাগুলো। এটা তো ত্রিমাত্রিক কেলাসের ক্ষেত্রে বলা হচ্ছে এরকম, যে উপরে কণাগুলো এরকম নিচে এরকম করে লেগে আছে, এরকম আর কি, এই ধরনের। এই দিক থেকে এইটুকু আবার এইদিকে পর 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 শ্রেণী বিন্যাস ভাবে লেগে আছে কণাগুলোর নিচে নিচে। মেনলি এই ছবিটা এইটুকু দেখতে বলছি যে এইখানে কণাগুলো সজ্জিত হওয়া কিরকম আছে। যে স্তর বরাবর গেল ঠিক তারই নিচে স্তর বরাবর সজ্জিত হয়েছে, এরকম 3 ডাইমেনশনালি ত্রিমাত্রিক দেশে, অর্থাৎ এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর একই রকম যদি সজ্জিত হয়, তখন সেটাকে আমরা বলবো সিম্পল কিউবিক প্যাকিং, SCP।
তাহলে এই ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস মনে রাখবো, কোঅর্ডিনেশন নাম্বার কত, প্যাকিং দক্ষতা কত, এবং এটার প্যাকিং এর ধরন কি। আমরা বলেছিলাম যে একই রকম সজ্জিত যদি পরপর পরপর হতে থাকে, সেই সজ্জিতটাকে আমরা বলছিলাম এ টাইপের সজ্জিত হওয়া, অ্যারেঞ্জমেন্ট। 2, এখানে কোঅর্ডিনেশন নাম্বার কত, একটা কণাকে ঘিরে যতগুলো কণা লেগে থাকবে সেই সংখ্যাটাই হচ্ছে তার কোঅর্ডিনেশন নাম্বার। 3 ডাইমেনশনাল স্পেসে আমি এই ফেসের দিকে দেখছি, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, 4টা, একটা সামনে একটা পিছনে লেগে আছে, যার জন্য মোট 6টা কণা একটা কণার সঙ্গে লেগে থাকে বলে কোঅর্ডিনেশন নাম্বার হবে 6। কোঅর্ডিনেশন নাম্বার 6। প্যাকিং এফিসিয়েন্সি হচ্ছে 0.52%। 0.52% প্যাকিং এফিসিয়েন্সি 0.52%। এইভাবেই, আর এগুলো বিভিন্ন রকম যোগের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, সেগুলো যাচ্ছি। এই হচ্ছে আমাদের সিম্পল ক্লোজ প্যাকিং। হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং করো কিরকম। এবার হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এর ক্ষেত্রে যাব। এইখানে কিভাবে সজ্জিত হয়ে আছে, এবং এখানে এইটা এক ধরনের কণাগুলোর সজ্জিত হওয়ার ধরন, যেখানে এই কণাগুলো এ, এই কণাগুলো বি, এই কণাগুলো আবার এ। তাহলে এটা অ্যারেঞ্জমেন্টটা আমরা সাধারণত দেখতে পাচ্ছি এ বি অ্যারেঞ্জমেন্ট। এখন এই কণাগুলোর উপর যখন 3 ডাইমেনশনালি গঠিত হবে, ত্রিমাত্রিক, এটা একটা তল, এই তলের উপর আবার সজ্জিত হবে। তো সজ্জিত হওয়া কণাগুলোকে আমি এই ছবিটা থেকে এইখানে, যে প্রথমে সাদা স্তরের যে এ বি অ্যারেঞ্জমেন্ট, তার উপর আমরা দেখতে পাচ্ছি কালো বর্ণের এই অ্যারেঞ্জমেন্টগুলো। এইখানে একটু খেয়াল করার বিষয় আছে, এখানে মেনলি 2 রকমের আমরা ফাঁকা স্থান দেখতে পাবো। এক, এই যে উপরের লাইনটা দেখ, 3টে কণা, এই 1 2 3, 3টা কণাকে আমরা এইভাবে এঁকে দেখাচ্ছি। নিচে 3টা, এইটা এইটা আর এইটা কণা, এই 3টা কণাকে আমরা এরকম লিখলাম, এরকম। উপরের কণাটা যখন আমরা টেট্রাহেড্রাল অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, তখন এইখানে একটা কণা আছে, তাহলে নিচে 3টা উপরে একটা, এর মাঝে যে ফাঁকা স্থান, তখন সেইটাকে বলছে টেট্রাহেড্রাল অ্যারেঞ্জমেন্ট, টেট্রাহেড্রাল ভয়েডস। তাহলে চতুস্তলকীয় ফাঁকা স্থান কিরকম আমরা দেখতে পেলাম। আবার এই নিচের স্তরটা আমি দেখাচ্ছি, এইটুকু বোঝা যাচ্ছে কিনা আমি এখানে দেখাচ্ছি, যে নিচে 3টা আছে, আর এইদিকে এখানে একটা, এদিকে 2টো, তো ঠিক এইখানে এইটা একটা, এটা একটা, নিচে একটা। তাহলে আমরা এইটাকে এরকম করে দেখালাম, এইরকম, নিচে 3টা, উপরে 3টা, বিপরীত দিক থেকে সজ্জিত হয়ে আছে। এর মাঝে একটা ফাঁকা জায়গা আছে। এই রকম ফাঁকা স্থান, যখন একটা ফাঁকা স্থানকে 6টা কণা দ্বারা পরিবেষ্টিত থাকছে, সেইটা অ্যাকচুয়ালি দেখতে এরকম হয়। ফাঁকা স্থানটা অক্টাহেড্রালের মতো, এখানে একটা কণা, এখানে একটা কণা, এখানে একটা কণা, এখানে একটা কণা যদি হয়, তাহলে এইটাকে আমরা অ্যারেঞ্জ করতে পারি এইভাবে। আবার উপরে একটা কণা, এইখানে ফাঁকা স্থান, এরকম এরকম। তাহলে কি এটা টেট্রাহেড্রাল হয়ে যাচ্ছে না? টেট্রাহেড্রাল অ্যারেঞ্জমেন্ট, অক্টাহেড্রাল অ্যারেঞ্জমেন্ট, যার জন্য ফাঁকা স্থানটা আমরা এখানে অক্টাহেড্রালই পাবো। এই হচ্ছে আমাদের হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এর ক্ষেত্রে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। এইখানে অ্যারেঞ্জমেন্টটা দেখছি, কণাগুলো এ বি আকারে সজ্জিত হচ্ছে, ঠিক উপরের লাইনটাও আবার এ বি করে সজ্জিত হচ্ছে, যার জন্য এদের অ্যারেঞ্জমেন্টটা পাবো এ বি টাইপের। এবং এদের ক্ষেত্রে যে পয়েন্টগুলো আমরা পাচ্ছি, ভয়েডস পাচ্ছি মেনলি 2 রকমের, চতুস্তলকীয় ফাঁকা স্থান, আর একটা হচ্ছে অষ্টতলকীয় ফাঁকা স্থান। ভয়েডস পাচ্ছি 2 রকম, টেট্রাহেড্রাল ভয়েডস, আর একটা হচ্ছে অক্টাহেড্রাল ভয়েডস। 2 রকমের ভয়েডস পেলাম আমরা। 2, এখানে প্যাকিং দক্ষতা আমরা পাবো
প্যাকিং এফিসিয়েন্সি সেটা হচ্ছে 0.74%, 74 or 74%। কোঅর্ডিনেশন নাম্বার, এইখানে এই যোগগুলোর ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার কত? কোঅর্ডিনেশন নাম্বার এখানে বলা হচ্ছে 12। এর 12 কি করে? 12 দিকে আমরা দেখব যে প্রথমে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এর দিকে যাচ্ছি আমরা। একটা তলে কাপড় এর কোঅর্ডিনেশন নাম্বার, এসসিবি এর কোঅর্ডিনেশন নাম্বার আমরা পেলাম 12। এটা কেমন করে হয়? তো প্রথম একটা তলে আমরা জানি একটা কণাকে ঘিরে 6টা কণা থাকে। এরকম করে যখন ক্লোজলি প্যাক থাকছি, তাহলে এইটাকে ঘিরে 1 2 3 4 5 6, মাঝের তলে 6টা কণা, আর এর উপরের তলে থাকবে 3টা কণা। এরকম 3টা কণা, নিচের তলে থাকে 3টা কণা। কিরকম? এইরকম, এরকম। তাহলে উপরে 3, নিচে 3, 6 আর মাঝে 6, কটা হলো? 12। যার জন্য কোঅর্ডিনেশন নাম্বার আমরা পাবো 12। মাথায় রাখবো, প্যাকিং এফিসিয়েন্সি বললাম কাদের ক্ষেত্রে এই এসিপি স্ট্রাকচারগুলো দেয়, আমরা বলবো মেনলি জিঙ্ক, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, মলিবডেনাম, এই সমস্ত মৌলগুলো, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, মলিবডেনাম, এই সমস্ত যৌগগুলো এসিপি স্ট্রাকচার দেয়। ঠিক একই রকমভাবে আমরা ঘনকাকার ঘন সন্নিবেশ স্ট্রাকচারগুলোও পাবো। সেই ক্ষেত্রে কিন্তু স্ট্রাকচারটা আমরা এবিসি টাইপের, অর্থাৎ 3 ধরনের লেয়ার পাবো। এখানে যে ত্রিমাত্রিক কেলাস জালকের ক্ষেত্রে এসসিসি, এইচসিপি এবং সিসিপি পাওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এখানে নোট করা হয়েছে। কণা সংখ্যা, অ্যারেঞ্জমেন্ট, প্যাকিং দক্ষতা, এক্সাম্পল, খুব গুরুত্বপূর্ণ অংশ। চতুস্তলকীয় কণার সংখ্যা মাথায় রাখতে হবে, এবং অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা আমরা পাবো অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা আমরা পাবো কণার সংখ্যার সমান কণার সংখ্যা। ঠিক, এইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এর সঙ্গে সঙ্গে একটা কোশ্চেন খুব আসে, যে চতুস্থলকীয় এবং অষ্টতলকীয় যে ফাঁকা স্থান পাচ্ছি, সেইখানে ফাঁকা স্থানের পরিমাণ কত, এবং এটার উপর ভিত্তি করে চতুস্থলকীয় ফাঁকা স্থানে কত বড় সাইজের ক্যাটায়ন আমরা রাখতে পারি, বা অষ্টতলকীয় ফাঁকের ক্ষেত্রে কত বড় ধরনের ক্যাটায়ন আমরা ওখানে প্রবেশ করাতে পারি, এইটা নির্ভর করে। অ্যাকচুয়ালি ভয়েডস কি আলোচনা করব। 2 হচ্ছে কত প্রকারের পাবো, প্রকারভেদ। 3 আমরা পাবো কোন কোন ধরনের ভয়েডস হয়, কোন কোন ধরনের ভয়েডস কখন পাবো, কোন কোন ধরনের ভয়েডস পাবো। আর 4 নম্বর পয়েন্ট আমরা পাবো অবস্থান, পজিশন অফ ভয়েডস, পজিশন অফ ভয়েডস। তাহলে ভয়েডস কি বলছে? ভয়েডস আমরা জানি যে কঠিন কেলাস গঠন করার সময় কনস্টিটিউয়েন্ট পার্টিকেলসগুলো সজ্জিত হওয়ার সময় যে ফাঁকা স্থানগুলো থাকে সেটাকে ভয়েডস বলছি। এখন এই ভয়েডসগুলো কত রকমের হয় যদি বলি, তাহলে বলা হচ্ছে 2 ডাইমেনশনাল ভয়েডস। ক্লোজ প্যাকিং যখন তৈরি হয় তার ক্ষেত্রে 2 রকমের ভয়েডস আমরা পাই। একটা হচ্ছে ট্রায়াঙ্গুলার প্রকৃতির, যখন বর্গাকার ঘন সন্নিবেশ তৈরি হয় তখন ট্রায়াঙ্গুলার। আর
এক রকমের পাই কিউবিক্যাল বা ঘনকাকার ঘন সন্নিবেশ প্রকৃতির, কিউবিক্যাল প্রকৃতির এরকম ভয়েডসগুলো আমরা পেতে পারি। 3 ডাইমেনশনালের ক্ষেত্রে 3D যখন কেলাস গঠিত হচ্ছে 3 ডাইমেনশনাল, তখন তার ক্ষেত্রে আমরা দু রকমের ভয়েডস পাচ্ছি। একটা হচ্ছে টেট্রাহেড্রাল আর একটা হচ্ছে অক্টাহেড্রাল ভয়েডস। এগুলো আমাদের আগের ভিডিওতে আলোচনা হয়েছে। অক্টাহেড্রাল ভয়েডস, এখন আমরা দেখব কোন শর্তে আমরা টেট্রাহেড্রাল ভয়েডস পাবো, কোন শর্তে আমরা অক্টাহেড্রাল ভয়েডস পাবো, কোন শর্তে আমরা ট্রায়াঙ্গুলার ভয়েডস পাবো। ভয়েডসের বিভিন্ন রকম ভয়েডস পাওয়ার যে সম্ভাবনা, সেটা নির্ভর করছে তাদের রেডিয়াস রেশিও রুলসের উপর, ব্যাসার্ধ অনুপাত সূত্রের উপর। রেডিয়াস রেশিও রুলস খেয়াল রাখতে হবে। লিমিটিং ভ্যালু, এইটাই একমাত্র মান যে মানের উপর ভিত্তি করে কেলাস গঠিত হওয়ার সময়, কেলাস গঠনকারী যে অ্যানায়নগুলো আছে এর মধ্যে সর্বোচ্চ কত ব্যাসার্ধের ক্যাটায়ন প্রবেশ করতে পারে, সেইটাই নির্ভর করছে তাদের ব্যাসার্ধ অনুপাতের উপর, ক্যাটায়নের ব্যাসার্ধ এবং অ্যানায়নের ব্যাসার্ধ। এই যে ছবিটা আমরা এঁকেছি, এইখানে এই যে ছবিটা আমরা দেখাচ্ছি, সেখানে কি আমরা একটু বড় করে আঁকি, ব্যাসার্ধ অনুপাতটা কি তাহলে বোঝা যাবে। এই যে এখানে সাপোজ এরকম একটা কণা নিলাম, আবার আর একটা ছবি যদি আমরা আঁকি, এইখানে কণাটা যদি আমরা এরকম নিই, তাহলে দেখতে পাবো আবার এরকমও হতে পারে, এটা নিলাম, আবার এরকমও হতে পারে, এরকম বড় কণা নিলাম। তাহলে তিনটার মধ্যে পার্থক্য কি দেখি, এটা কণাটা ছোট হওয়ার জন্য দেখছি খুব সহজেই এই কণাটা প্রবেশ করে যেতে পারছে, কিন্তু এই কণাটা, এই যৌগটা স্টেবল নয়। আমরা জানি যে যৌগটার ক্ষেত্রে যখন সমস্ত কণা রিজিডলি অ্যাটাচড হয়ে থাকবে, খুব ক্লোজলি অ্যাটাচ হয়ে থাকবে, তখন সেটা স্টেবল। তো এখানে ইজিলি প্রবেশ করে যাচ্ছে ঠিকই, কিন্তু এটা সবার সঙ্গে লেগে নেই। এখানে সমস্ত কণা একে অপরের সঙ্গে লেগে আছে, আর এই কণাটার আকার বড় হওয়ার জন্য কণাটা ভিতরে প্রবেশ করতে পারে না, উপরে উঠে আছে। তাহলে ব্যাসার্ধ অনুপাত সূত্র থেকে আমরা দেখাতে পারি যে একটা সর্বোচ্চ, এই যে ফাঁকা স্থানগুলো পাচ্ছি, সেটা ফাঁকা স্থানগুলো কত রকমের হয়, দুই ওই ফাঁকা স্থানে সর্বোচ্চ কত ব্যাসার্ধের আয়ন বা কণা প্রবেশ করতে পারে, সেটা আমরা এখান থেকে দেখাতে পারবো। তাহলে শুরু করা যাক। আমরা যেমন এই যে ছবিটা দেখাচ্ছি, ট্রায়াঙ্গুলার ভয়েডসটা, যদি ভয়েডসটা ট্রায়াঙ্গুলার হবে, ভয়েডসটা ট্রায়াঙ্গুলার হবে যদি এর মানটা 0.155 থেকে বড় 0.225 থেকে ছোট হয়, অর্থাৎ 1.55 হলেই আমরা বলে দেব এটা ট্রায়াঙ্গুলার হবে। টেট্রাহেড্রাল ভয়েডস পাবো কখন, যখন লিমিটিং রেডিয়াস রেশিওর মানটা 0.225 অর্থাৎ 225 এর সমান কি, অথবা এর 0.414 থেকে ছোট হবে, এর সমান অথবা এর থেকে ছোট। অক্টাহেড্রাল পাবো যখন 0.414 ভ্যালু পাবো, বা এর মানটা 0.732 থেকে কম পাবো। এইভাবে আমরা রেডিয়াস রেশিও রুলসের হিসাবে বলতে পারি যে আমরা যে ভয়েডসটা পাবো সেটা ভয়েডসটা কোন ধরনের, এবং এদের প্রকৃতিটা বা এখানে কোন ধরনের ক্যাটায়ন প্রবেশ করতে পারে। একটা উদাহরণ হিসাবে নিই, তাহলে কোশ্চেনটা ক্লিয়ার হয়ে যাবে। একটি কঠিন পদার্থ A প্লাস বি মাইনাস NaCl এর মতো ঘন সন্নিবেশে সজ্জিত, ঘন সন্নিবেশে
সজ্জিত। যদি অ্যানায়নের ব্যাসার্ধ অ্যানায়নের ব্যাসার্ধ 250 পিকোমিটার হয় তাহলে ক্যাটায়নের ব্যাসার্ধ কত? ক্যাটায়নের ব্যাসার্ধ কত? তারপরে বলেছে ক্যাটায়ন সি প্লাস যার ব্যাসার্ধ ক্যাটায়ন সি প্লাস যার ব্যাসার্ধ 180 পিকোমিটার হলে সেটি কি NaCl এর কেলাসের চতুস্তলকীয় ফাঁকে রাখা যাবে? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও, এরকম কোশ্চিন বলতে পারে। তাহলে এখানে কোশ্চিনটা বলেছে NaCl এর গঠন AB এর গঠনাকৃতিটা কিরকম? A প্লাস বি মাইনাস এর গঠনাকৃতি NaCl এর মতো বলেছে, তাই না? তাহলে NaCl এর মতো, NaCl কি প্রকৃতির গঠনাকৃতিতে সজ্জিত থাকে? অক্টাহেড্রাল গঠনাকৃতিতে থাকে। এখন অক্টাহেড্রাল গঠনাকৃতিতে থাকার জন্য আমরা কি জানি? আর প্লাস বাই আর মাইনাস, ব্যাসার্ধের অনুপাতটা হয়ে যায়। যদি অষ্টতলকীয় প্রকৃতির হয় তাহলে সেটা হয়ে যাবে, এর ভ্যালুটা 0.414। তাহলে আর প্লাস সমান আমরা পাবো, অর্থাৎ সেই ফাঁকা স্থানের পরিমাণ আর প্লাস সমান আমরা পাবো 0.414 ইন্টু আর মাইনাস, মানগুলো বসাই 0.414 ইন্টু অ্যানায়নের ব্যাসার্ধ আমাদের বলে দিয়েছে 250। তাহলে এই দুটো গুণ করলে আমরা প্রায় পেয়ে যাব 103.5 পিকোমিটার। আমরা ক্যাটায়নের ব্যাসার্ধ পেয়ে গেলাম, প্রথম কথার উত্তরটা পেয়ে গেলাম ব্যাসার্ধ অনুপাত সূত্র থেকে। এবার বলেছে ক্যাটায়ন সি প্লাস যার ব্যাসার্ধের মান 180 pm, ক্যাটায়ন সি প্লাস, তাহলে সি প্লাসের ব্যাসার্ধ আর সি প্লাসের মান দেওয়া আছে 180 পিকোমিটার, এবং বলেছে যে এই ব্যাসার্ধের ক্যাটায়নটাকে কি চতুস্তলকীয় ফাঁকে রাখা যাবে? তাহলে চতুস্তলকীয় ফাঁকটা কত আমরা দেখে নিই। আগে আমরা জানি চতুস্তলকীয় ক্ষেত্রে জানি আর প্লাস বাই আর মাইনাস সমান 0.225। তাহলে আর প্লাস সমান ফাঁকা স্থানের পরিমাণ আর প্লাস সমান 0.225 ইন্টু আর মাইনাস, আর অ্যানায়নের ব্যাসার্ধ আমাদের আগে দেওয়া আছে 250, তাহলে 0.225 ইন্টু আমরা পেয়ে গেলাম 250। তাহলে এর মান পাবো প্রায় গুণ করলে 56.25 এর মতো, 56.25 পিকোমিটার। এবার খেয়াল করি, তাহলে যে ফাঁকা স্থান আমরা পাচ্ছি চতুস্তলকীয় ফাঁকা স্থান, চতুস্তলকীয় ফাঁকা স্থানের পরিমাণ সমান হচ্ছে 56.25
পিকোমিটার। এখন দেওয়া আছে আমাদের ক্যাটায়নের ব্যাসার্ধ কত, 180 পিকোমিটার। এটা নিশ্চয়ই বড়, এটা ছোট, তাহলে ফাঁকা স্থানের পরিমাণ ছোট আর ক্যাটায়ন দেওয়া আছে বড়, এটা কি রাখা যাবে? রাখা যাবে না। অতএব NaCl এর ক্যালাসে চতুস্থলকীয় ফাঁকে C প্লাস ক্যাটায়নটি রাখা যাবে না, অতএব C প্লাস ক্যাটায়নটি। ক্যাটায়নটি NaCl এর চতুস্থলকীয় ফাঁকে রাখা যাবে না। এইভাবে আমরা ব্যাসার্ধ অনুপাতের মাধ্যমেও বিভিন্ন রকমের প্রবলেমগুলো আসলে আমরা সলভ করব। লাস্ট পয়েন্ট, টাইপস অফ আয়নিক ক্রিস্টাল। টাইপস NaCl এর গঠনাকৃতি কি? CCP তে মোট কণা সংখ্যা কত থাকে? 4টা। তাহলে 4টা কি করে থাকে এখানে দেখানো হচ্ছে। এভরি এলিমেন্ট অফ CCP, Cl মাইনাসটা থাকে প্রত্যেকটা CCP তে কিউবিক ক্লোজ প্যাক সিস্টেমে। আর কিউবিক ক্লোজ প্যাক সিস্টেমকে আরেক নামে ডাকা হয় FCC। এর কণা সংখ্যা 4 কি করে হয়? আমরা জানি FCCর প্রত্যেকটা কোণাতে একটা করে এবং 6টা তলে 6টা। তার কোণার জন্য 8 × 1/8 এবং FCCর পৃষ্ঠতলের জন্য আমরা জানি 6 × 1/6 হয়। আমরা দেখাই, টাইপস অফ আয়নিক ক্রিস্টালের মধ্যে টোটাল 6 রকমের পাবো। যেমন কিছু যৌগ আছে NaCl টাইপের, কিছু যৌগ আছে সিসিয়াম ক্লোরাইড টাইপের, কিছু আছে জিঙ্ক ব্লেন্ড টাইপের, কিছু আছে ক্যালসিয়াম ফ্লোরাইড টাইপের এবং কিছু আছে সোডিয়াম অক্সাইড টাইপের Na2O। NaCl টাইপের যে কেলাসগুলো এরা সাধারণত CCP প্রকৃতির হয়। কি বললাম? CCP কেলাস। CCP কেলাসের আরেকটা নাম আমরা জানি FCC কেলাসও বলা হয়। CCP কেলাসের বলা হচ্ছে Cl মাইনাসগুলো প্রত্যেকটা এভরি এলিমেন্ট অফ থাকছে CCP প্যাটার্নে, অর্থাৎ কিউবিক ক্লোজ প্যাক, FCC একক কোষের মতো। FCC একক কোষের ক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি FCC একক কোষের প্রত্যেকটা পৃষ্ঠে একটা করে কণা এরকম করে এবং কোণাগুলোতে কণাগুলো থাকছে। তাহলে মোট কণা সংখ্যা কত পাবো? মোট কণা সংখ্যা পাবো এটার জন্য 4। কেন? কোণার জন্য 8 × 1/8 প্লাস 6 × 1/2, তাহলে 1 + 3 দ্যাট মিনস 4। টোটাল কণা সংখ্যা আমরা কত পেলাম? 4। তাহলে Cl মাইনাসের জন্য কণা সংখ্যা 4। আর Na প্লাসগুলো থাকছে সাধারণত at every octahedral voids, প্রত্যেকটা octahedral voids-এ। আমরা জানি অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা কত হবে? কণার সংখ্যার সমান। তাহলে Na প্লাসের কণা সংখ্যা, Cl মাইনাসের কণা সংখ্যা যদি 4 হয় তাহলে Na প্লাসের কণা সংখ্যাও 4, অর্থাৎ 4 Na প্লাস 4 Cl মাইনাস, এই দুটো মিলিয়ে আমরা যে যৌগটা পাচ্ছি 4 NaCl। আর এইখানে একটু মাথায় রাখতে হবে এর কোঅর্ডিনেশন নাম্বার সাধারণত 6 হয়। 6টা Cl, 6টা Na প্লাসকে এবং 6টা Na প্লাস 6টা Cl কে। এইভাবে আমরা আয়নিক ক্রিস্টালগুলো তৈরি হচ্ছে। সিসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে যদি যাই, এদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো BCC টাইপের স্ট্রাকচার, বডি সেন্টার্ড কিউবিক স্ট্রাকচার। বডি সেন্টার্ড কিউবিকের স্ট্রাকচারের মোট কণা সংখ্যা কত হয়? মোট কণা সংখ্যা 1টা। কেমন করে? বডি সেন্টার্ড কিউবিকের ক্ষেত্রে বলছে প্রত্যেকটা কোণায় কর্নারে থাকছে সিসিয়াম ক্লোরাইড, টোটাল দুটো কণা, কর্নারে থাকছে Cl মাইনাস আর কেন্দ্রে থাকছে সেন্টারে, অ্যাট বডি সেন্টার বলে খালি লিখে রাখলাম, সেন্টারে থাকে সাধারণত CS। আমরা জানি কর্নারে এর কণা সংখ্যা যদি আমরা বলি তাহলে 8 × 1/8, দ্যাট মিনস একটা কণা Cl, তাহলে 1 Cl মাইনাস,
আর সেন্টারে একটা, তাহলে প্লাস 1 CCM প্লাস, তাহলে দুটোর ক্ষেত্রে আমরা পাবো 1 CCM Cl, অর্থাৎ মোট নাম্বার অফ পার্টিকেলস পেলাম সিসিয়াম ক্লোরাইডের একটা। এইভাবে সাধারণত সংকেতগুলো নির্ণয় করা হয়, কোঅর্ডিনেশন নাম্বার নির্ণয় করা হয়। এই চারটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে বিভিন্ন রকমের প্রবলেম আসবে। আমি একটা প্রবলেম করে দেখাই। প্রবলেম: একটি কঠিন পদার্থ AB এর গঠন NaCl এর মতো, NaCl এর মতো। এ পরমাণুগুলি একক কোষের কৌণিক বিন্দুতে থাকে, কোষের কৌণিক বিন্দুতে থাকে, যদি সমস্ত পৃষ্ঠতলের উপস্থিত কণাগুলির যদি সমস্ত পৃষ্ঠতলের উপস্থিত কণাগুলির একটি পৃষ্ঠতল থেকে একটিকে পৃষ্ঠতল থেকে সরিয়ে নেওয়া হয় তবে কঠিন পদার্থটির সংকেত লেখো। টির সংকেত লেখো। আচ্ছা, আমরা জানি NaCl এর ক্ষেত্রে এর গঠনাকৃতি CCP প্রকৃতির, তাহলে লিখে নিই। NaCl AB এর গঠনাকৃতি বলেছে কার মতো? নিয়ে যাও, একটা পাতা সেটা নিয়ে এটা NaCl এর মতো, ঠিক। তাহলে NaCl এর গঠনাকৃতি আমি কি লিখে রেখেছি? NaCl এর গঠনাকৃতি CCP এর মতো, CCP এর মতো হয়, গঠনাকৃতি হয়। CCP-তে কি হয়? CCP মানে ফেস সেন্টার্ড। টোটাল NaCl এর কণার সংখ্যা অর্থাৎ Cl মাইনাসগুলো অর্থাৎ অ্যানায়নগুলো সাধারণত কোথায় থাকবে? কোণাতে এবং পৃষ্ঠে। তাহলে মোট কণা সংখ্যা কত পাবো? কার? Cl মাইনাসের বা B মাইনাসের। এ বলছে এ পরমাণুগুলি একক কোষের কৌণিক বিন্দুতে থাকে, অর্থাৎ এর তাহলে কণা সংখ্যা আমরা বার করব। এ কৌণিক বিন্দুতে থাকলে পৃষ্ঠকেন্দ্রতে থাকবে। এর কণা সংখ্যা তাহলে কত হচ্ছে? আমরা দেখতে পাবো এর কণা সংখ্যা হচ্ছে কৌণিক বিন্দুর জন্য 8 × 1/8 সমান 1, প্লাস একটা কণা উঠে যাওয়া মানে দুটো তল থেকে উঠে যাওয়া। তাহলে ওইখানে আমরা কত লিখতে পারি? 6টা তলের মধ্যে দুটো তল বাদ, 6টা তলের মধ্যে একটা, 6টা তলে টোটাল 3টা কণা থাকে। টোটাল কণা আমি আগে লিখে নিই। 6 × 1/2 দ্যাট মিনস 3 আর 1 = 4, 1 + 3 = 4 হয়। কিন্তু 4-এর মধ্যে একটা কণা কে তুলে নেওয়া হয়েছে, যেহেতু এর একটি কণা সরিয়ে নেওয়া হয়েছে,
ফলে মোট কণা হবে এ এর মোট কণা আমরা পাবো কত 4 - 1 = 3। এর 3টা পেলাম। বি কোথায় থাকে? অক্টাহেড্রাল ভয়েডসে। তাহলে অক্টাহেড্রাল ভয়েডসে মোট সিসিপি এর জন্য কণা সংখ্যা আমরা পাচ্ছিলাম 4, তাহলে অক্টাহেড্রাল ভয়েডস কত পাবো? 4। যার জন্য বি এর মোট কণা পাবো সমান 4। অতএব A/B সমান 3:4, দ্যাট মিনস A3B4 স্ট্রাকচার। এইভাবে আমরা টাইপস অফ আয়নিক ক্রিস্টাল থেকে স্ট্রাকচারগুলো বার করব। এইভাবে প্রচুর কোশ্চেন আসে, সেইগুলো একটু খেয়াল করে রাখতে হবে। আমরা একটা পার্টে সমস্ত কোশ্চেনের প্রবলেমগুলো সলভ করব।